চল এটাই সলিড স্টেটের তাহলে শেষ ক্লাস, এখানে আর তেমন কিছু নেই। এখানে যেটা দেখছিস কেলাস গঠনকারী কণাগুলি ঘন সন্নিবেশ, ক্লোজ প্যাকিং ও কনস্টিটিউটেড পার্টিকেল ইন ক্রিস্টাল। এখানে ভয়েড সম্বন্ধে আমরা একটু বিষয়টা বুঝবো, তবে ভয়েড নিয়ে আমরা খুব একটা বেশি ডিটেলে ঢুকবো না, কারণ খুব একটা বেশি ডিটেলে এখান থেকে কোশ্চেন আসেও না, এবং ছোটো ক্লাসে খুব একটা বেশি আমাদের ভয়েড নিয়ে পড়তেও হয় না। সো প্যাকিং ফ্র্যাকশন অবধি, আগের ক্লাস অবধি যেটা হলো সেখান থেকে যত কোশ্চেন আসবে, এবং এই ক্লাসে যে পয়েন্ট ডিফেক্টসের জায়গাতে যাবো, পরপর মার্ক করতে করতে যাবো, ওটা একটু মুখস্থ করার মতনই ব্যাপার, ওখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। মাঝখানে ইন বিটুইন এই জায়গাগুলো থেকে আর এই জায়গা থেকে খুব একটা বেশি কোশ্চেন আসবে না। তাহলে এখানে কি ক্লোজ প্যাক বলতে কি হয় দেখ, বা ভয়েডের কনসেপ্টটা আমাদের কিভাবে আসে, জাস্ট আমরা একটা ওয়ার্কিং একটা কনসেপ্ট নেব, ঠিক আছে। যে অণুগুলোকে তুই যদি পাশাপাশি সাজাস, মানে ওয়ান ডিমেনশনালি তুই যদি সাজাস, একমাত্রিকভাবে তুই যদি সাজাস, একটার পাশে একটা একটার পাশে একটা এরকম করে তুই যদি চেন মতো করে সাজাস, এটা হচ্ছে তোর একমাত্রিক দেশে। এক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার তুই যদি অ্যাটমকে নিস, সেই অ্যাটমটা ইমিডিয়েটলি তার আশেপাশে দুজনের সাথে যুক্ত থাকে, অ্যাটাচ থাকে, তাই এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা হবে 2, ঠিক আছে। তাহলে এটা একমাত্রিক হলো। এবার এটা একমাত্রিক ঘন সন্নিবেশ, বেশ। দ্বিমাত্রিকে যদি আমরা চলে আসি, দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা দুটো, কারণ ওটা সিঙ্গেল অ্যাক্সিসে ছিল, এটা দুটো অ্যাক্সিসে, তাহলে এটা দুখানা অ্যাক্সিসে তুই দেখতে পাচ্ছিস। তাহলে এই সিচুয়েশনে তুই যদি কোনো একটা পার্টিকুলার মিডিলের অ্যাটমটা দেখি, সেই মিডিলের অ্যাটমটা তার চারদিকে চারটে অ্যাটমের সাথে যুক্ত, এবং এই অ্যাটমগুলোর এন্ড পয়েন্টগুলোকে তুই যদি কানেক্ট করে দিস, তাহলে তুই একটা স্কোয়ার দেখতে পাবি, ঠিক আছে। তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে তার এই কারণের জন্য এটাকে আমরা স্কোয়ার ক্লোজ প্যাকিংও বললাম, ঠিক আছে। দ্বিমাত্রিক দেশের যে ঘন সন্নিবেশ, সেটাকে দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ আমরা বলতে পারি। হেক্সাগোনালও একটা আসবে, বর্গাকৃতির একটা পেলাম, এবং আশেপাশে চারটে অ্যাটমের সাথে যুক্ত, তাই বর্গাকৃতির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে? 4। যতগুলো অ্যাটমের সাথে সে যুক্ত বা বন্ডেড, সেটা তার কোঅর্ডিনেশন নাম্বার, ইমিডিয়েটলি যতগুলোর সাথে যুক্ত। আচ্ছা, আরেকটা দ্বিমাত্রিকে ষড়ভুজাকার হতে পারে, এরকম করে যদি থাকে, এখানে দেখ প্যাটার্ন দুটোকে দেখ ভালো করে, এই দুটো ছবিকে দেখ, একটা নিচেই একটা, একটা নিচেই একটা, একটা নিচেই একটা, প্রত্যেকের নিচে একটা একটা করে। আর এই যে মাঝখানে যে গ্যাপগুলো তৈরি হচ্ছে, একটাকে তুই যদি সরিয়ে দিস, প্রথম লাইনটার মাঝখানে যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এইখানটাতে একটা অ্যাটম ঢুকে বসে আছে, বুঝতে পারছিস? সেটা তুই যদি করিস, তাহলে সেক্ষেত্রে মিডিলের একটা অ্যাটম আশেপাশে 6 জনের সাথে যুক্ত, তো এটা ষড়ভুজাকৃতি। এবং এক্ষেত্রে হেক্সাগোনালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার 6 বেরিয়ে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার ভয়েডের কনসেপ্টটা বলি, যখন এখানে ছাড়, এখানে আমি আর বলছি না, আমি পরের বোর্ডে গিয়ে বলি দাঁড়া। তাহলে ভয়েডের কনসেপ্টটা আসছে এভাবে না, অ্যাটমগুলো একটু বোল্ড করে নিই দাঁড়া, হোয়াইটটাকে নিই এবং এটাকে একটু বোল্ড করে নিই। তাহলে ধর একটা অ্যাটম, তার পাশে একটা অ্যাটম, তার পাশে একটা অ্যাটম, তার পাশে একটা অ্যাটম। আমার ছবিটা একদমই ঠিক হচ্ছে না, মানে ঠিক হচ্ছে না ইন দ্য সেন্স সার্কেলগুলো ঠিক হচ্ছে না, সার্কেলগুলো কেমন একটাই হচ্ছে। যাই হোক, এদের এই মাঝখানে এই পজিশনে একটা অ্যাটম আছে, ঠিক আছে, এই মাঝখানে একটা অ্যাটম আছে, আবার এই মাঝখানে, এটা ঠিক হলো না, এই মাঝখানে একটা অ্যাটম আছে। এই যে এদের ইন বিটুইন এই যে স্পেসগুলোকে তুই দেখছিস, যেটা আমি ইয়েলো দিয়ে কালার করছি, ইন বিটুইন এই যে স্পেসটাকে দেখছিস, এই স্পেসগুলোই হচ্ছে বেসিক্যালি ভয়েড। হ্যাঁ, এই স্পেসগুলো হচ্ছে ভয়েড বা শূন্য স্থান। তাহলে মাঝখানে সার্কেলগুলো দিলে নিশ্চয়ই সমস্ত জায়গাটা কভার হচ্ছে না, তাহলে এই যে স্পেসগুলো তৈরি হচ্ছে, এইগুলোকেই আমরা বলছি এক একটা ভয়েড। এবার ভয়েড দু টাইপের হয়, ভয়েড টেট্রাহেড্রাল ভয়েড হয়, এই যে মাঝখানের যে গ্যাপ, যেটা কালার করেছি রেড কালার করলে প্রবাবলি হয়তো ভালো দেখতে পাবি, রেড কালার আমি যদি করে দিই তাহলে হয়তো প্রবাবলি ভালো দেখতে পাবি। তাহলে রেড কালার করে দিলে এই যে মাঝখানের এই জায়গাটা যে তৈরি হয়েছে, এই যে ফাঁকা জায়গাটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এই ফাঁকা জায়গাগুলোকেই আমরা বলছি ভয়েড। ভয়েড এবার টেট্রাহেড্রালও হতে পারে, অক্টাহেড্রালও হতে পারে। কি? তাহলে আমি প্রথমে লিনিয়ার একটা নিয়েছিলাম, মানে এরকম করে অ্যাটম পর পর রেখেছিলাম, তাহলে একমাত্রিক ছিল। একমাত্রিকের এক্স্যাক্টলি নিচে নিচে আমি এভাবে যখন নিচ্ছিলাম তখন স্কোয়ার হচ্ছিল, অথবা একমাত্রিক আমি যেটা নিচ্ছি, একমাত্রিকের এই গ্যাপগুলোতে যদি একটা করে অ্যাটম নিই, সেক্ষেত্রে হেক্সাগোনাল আসছিল। তাহলে দিস ইজ ইয়োর টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনালে দু টাইপের আসছে। এবার এই যে টু ডাইমেনশনাল একটা লেয়ারের উপর একটা লেয়ার চাপালাম, ঠিক আছে। তাহলে টু ডাইমেনশনাল এরকম একটা লেয়ার আছে, টু ডাইমেনশনাল একটা লেয়ার, টু ডাইমেনশনাল লেয়ারে অ্যাটমগুলো এরকম করে প্লেস হয়ে রয়েছে, ঠিক আছে। এই টু ডাইমেনশনাল একটা খাতার প্লেনের মধ্যে এরকম করে অ্যাটমগুলো প্লেস হয়ে রয়েছে, তুই তার উপরে একটা লেয়ার চাপাচ্ছিস, ঠিক আছে। এই অ্যাটমগুলো প্লেস হয়ে রয়েছে, এই অ্যাটমগুলোর ওপরে, এই অ্যাটমগুলোর ওপরে তুই আবার ধর এরকম করে একটা প্লেন আছে, এই অ্যাটমগুলোর ওপরে আবার একটা অ্যাটম চাপাচ্ছিস, এইরকম করে গ্যাপ হয়ে থাকবে না, এটাকে টোটালটাকে নিয়ে ভাব এটার উপরে তুই চাপিয়ে দিচ্ছিস। এই টোটালটাকে নিয়ে ধর এই অ্যাটমগুলোর উপরে প্লেস করছিস, আশা করি বোঝাতে পারছি। আবার একটা তুই লেয়ার নিলি, এই অ্যাটমগুলোর উপরে প্লেস করলি, তাহলে এইভাবে আমরা 3 ডাইমেনশনাল পাবো। কারণ এই যে এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস ওয়াই ধর এটা,
তাহলে এই যে একটা বেধ পাচ্ছি আমরা, তাহলে এটা একটা জেড অ্যাক্সিস, তাহলে এটা 3 ডাইমেনশনাল তৈরি হচ্ছে। 2 ডাইমেনশনাল লেয়ারের উপর যখন আবার একটা মানে দুটো 1 ডাইমেনশনাল লেয়ার উপরে নিচে স্ট্যাক করলে আমরা 2 ডাইমেনশনাল পাচ্ছি। এই 2 ডাইমেনশনালের উপরে যদি আবার একটা লেয়ার স্ট্যাক করি তাহলে সেক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনাল কিন্তু ক্লোজ প্যাকিং পাচ্ছি। এই 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রেই আমার দু ধরনের ভয়েড সৃষ্টি হয়, একটা অক্টাহেড্রাল ভয়েড আর একটা টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে সেই ভয়েডগুলো কিরকম দেখতে, বা আমি এখানেই তোকে যদি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি, ধর এই যে লেয়ারটা দেখেছিস, এই যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে আমি একটা অ্যাটম প্লেস করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এরকম একটা সিস্টেম রয়েছে, দেখতে পেলি? এবার ধর এরকম করে রয়েছে, এবার এর অপোজিটে এই মিড পয়েন্টে করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে নিচের দিকে এটা এটা, হ্যাঁ, তাহলে ধর এইখানে একটা অ্যাটম আছে, এর রেসপেক্টে এই কর্নারে একটা অ্যাটম আছে, এটাকে ঠিক করে প্লেস করতে হবে। দাঁড়া, যেমন খুশি তেমন করতে প্লেস করলে হবে না, ঠিক করে প্লেস করতে হবে। না, এটা তোর মোছা যাচ্ছে না, দাঁড়া ভালো করে ড্র করবো। তাহলে বয়ে বয়ে দেখ, এটার উপরে লেয়ারে যখন প্লেস করব, তাহলে এবার আমাদের যে ভয়েডগুলো তৈরি হবে, যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে আমাদের ভয়েড বা হোল। এবার এই হোল ত্রিমাত্রিক দেশে আমরা কি করে করতে পারি, যে দু টাইপের হোলের কথা বলেছে, তাহলে আমাদের দু টাইপের হোল তৈরি হতে পারে। একটা হচ্ছে আমার অক্টাহেড্রাল আর একটা হচ্ছে টেট্রাহেড্রাল। যেগুলো টি লেখা রয়েছে ওগুলো টেট্রাহেড্রাল, যেগুলো ও লেখা রয়েছে সেগুলো অক্টাহেড্রাল। আমি যে কোনো একটা টেট্রাহেড্রাল হোলকে তোকে বোঝানোর চেষ্টা করি কিভাবে বুঝবি বিষয়টা। সেটা হচ্ছে ধর এই সার্কেলটা, এটা নিচের লেয়ার, হ্যাঁ, এটা হচ্ছে নিচের লেয়ার, এটা নিচের লেয়ার, নিচের লেয়ার এটা এবং নিচের লেয়ারে এটা। তাহলে মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে হলো এই লেয়ারটার উপরে একটা লেয়ার আছে, এই লেয়ারটার উপরে একটা লেয়ার আছে, যে ডট 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 করে অ্যাটমগুলো যেগুলো দেওয়া রয়েছে, এই লেয়ারটার উপরে একটা অ্যাটম আছে। তাহলে এটা হচ্ছে তো টেট্রাহেড্রাল ভয়েড। বোঝাতে পারছি কি পারছি না আমি জানি না। এই যে লাল তিনটে দিলাম, এই লাল তিনটের উপরে একটা লেয়ার আছে, দাঁড়া গ্রিন দিয়ে যদি ভালো দেখতে পাস, সফট ব্রাশ নি, এটার ওপরে ধর এই যে গ্রিন যেটা দিলাম, এই গ্রিন যেটা দেখছিস, এই গ্রিনটা হচ্ছে এদের ওপরে একটা অ্যাটম চাপানো আছে, সেটা ভাব, ঠিক আছে? তাহলে লালটা, লাল ওই তিনটের ওপরে আছে, তাহলে লাল তিনটের মাঝখানে এবং তার উপরে এই অ্যাটমগুলোকে তুই যদি 2D-তে ভাবিস, তাহলে এরকম করে একটা অ্যাটম আছে, আর নিচে কিন্তু তিন দিকে তিনটে অ্যাটম আছে। তাহলে এটা দেখতে অনেকটা কিরকম, টেট্রাহেড্রালের মতো দেখতে, রাইট? টেট্রাহেড্রালের মতো দেখতে। তাহলে মাঝখানে এই চারটে অ্যাটম মিলে যে ভয়েডটা তৈরি করেছে, দ্যাট ইজ ইউর টেট্রাহেড্রাল ভয়েড। কোনো বেটার ইমেজ আমরা এখানে পাই নাকি একটু দেখি। এই ছবিটা তুই যদি দেখ, এই ছবিটা তুই যদি দেখিস, তাহলে ওই যে যেটা আমি ড্র করেছি তিনটে লাল, তাহলে এই যে গ্রে কালারের তিনটেটা নিচের লেয়ারে রয়েছে, মাঝখানে একটা ভয়েড তৈরি হয়েছে, তার উপরে ডট ডট ডট, মানে ওই গ্যাপটার উপরে একটা অ্যাটম ঢুকে বসে রয়েছে। তাহলে সেটা হচ্ছে গ্রিন অ্যাটমটা, তাহলে ওটা টেট্রাহেড্রাল ভয়েড। এর অপোজিটটাও হতে পারে, এর অপোজিটটা হচ্ছে নিচে একটা গ্রে অ্যাটম, উপরে তিনটে অ্যাটম, মাঝখানে, মানে এই ছবিটা তুই উপর থেকে দেখছিস, এটাকেই তুই যদি নিচ থেকে দেখিস আর কি। আশা করি টেট্রাহেড্রাল ভয়েডের ব্যাপারটা বুঝছিস। এবার এরকম করে কালার করার চেষ্টা করি এখানটায়। এখন একটা অক্টাহেড্রাল ভয়েডকে আমি এখান থেকে চুজ করি। এই অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, নিচের লেয়ারটাকে আমি ঠিক আগের মতো করে আবার রেড কালার করি। দ্বারা নিচের লেয়ারটাকে আমি যদি আবার আগের মতো করে রেড কালার করি, অক্টাহেড্রাল নিয়েছি, রাইট? তাহলে ধর এইটা একটা সার্কেলকে চুজ করলাম আমি, এই সার্কেলটাকে চুজ করলাম, এই সার্কেলটাকে চুজ করলাম, আর এই সার্কেলটাকে চুজ করলাম। তাহলে আগেরটার ক্ষেত্রে যেরকম নিয়েছিলাম সেরকমই হলো। তাহলে নিচের তিনটে আছে, আর এই গ্যাপটা মাঝখানে যেটা তৈরি হয়েছে, রাইট? এই গ্যাপটাকে আমি কি কালার দিলে বেটার, আমি যদি এরকম একটা পার্পেলিশ কালার করি, তাহলে এই মাঝখানে এই যে গ্যাপটা তৈরি হয়েছে, ওই গ্যাপটার উপরেই একটা অ্যাটম, মানে টোটাল চারটে অ্যাটম মিলে এই গ্যাপটাকে ঘিরে রেখেছে। তাহলে এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। এবার এই জিনিসটা এক্ষেত্রে আমি কি করলাম, এক্ষেত্রে এই গ্যাপটার উপরে এরকম করে আমি কোনো অ্যাটমকে চাপাবো না করেছিলাম, এই ক্ষেত্রে সেই বিষয়টা আমি করব না। এক্ষেত্রে আমি কি করব, ও রেডটা মুছে গেল, যা কাজ কমাতে গেলাম কাজ বেড়ে গেল। দাঁড়া আবার রেডটাকে কালার করি, দাঁড়া, হ্যাঁ এটা নিলাম। এবারে যেটা করলাম, উপরেই একদম এক্স্যাক্টলি কাউকে চাপালাম না, উপরে চাপালাম না, কিন্তু এখন কি করলাম, এই যে উপরেও আবার আমি তিনজনকে নিলাম। এই তিনটে অ্যাটম আবার অন্য কোনো দিকে টেট্রাহেড্রাল ভয়েড বানানোর জন্য ইউজ হতেই পারে।
এরকম ঘটনাটা হলো, ঠিক আছে। তাহলে নিচে 3টে এবং ওপরে 3টে মিলে মাঝখানে যে ভয়েডটা তৈরি হলো, এই মিডিলে যে স্পেসটা তৈরি হয়েছে, এই মিডিলের স্পেসটাই হচ্ছে আমার কি, এই মিডিলের স্পেসটাই হচ্ছে আমার একটা অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল যেহেতু 6 জন মিলে ওকে ঘিরে রেখেছে, দিস ইজ ইয়োর অক্টাহেড্রাল। এবং অক্টাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে দেখবি 6 জন মিলেই ঘিরে রাখে, এটা আরো বেটার ইমেজ করা যাবে। তাহলে এই হচ্ছে তোর ভয়েডের কনসেপ্ট, যে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল দু ধরনের ভয়েড তৈরি হয়। তাহলে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ভয়েডের যদি এখানে ছবিটা আমরা দেখার চেষ্টা করি, কোনো কি বেটার ইমেজ আছে? এটাই যে টেট্রাহেড্রাল ভয়েডে যেটা বলছিলাম, নিচে 3টে ওপরে একটা, টেট্রাহেড্রালের মতো দেখতে। আর অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে নিচে 3টে ওপরে 3টে, এই হচ্ছে তোর টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে এরকম টাইপের ভয়েড তৈরি হয়, এই ভয়েডের কথাটা বলেছে। তাহলে প্রথম স্তরের উপরে দ্বিতীয় স্তর তুই স্থাপন করবি, দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তর তুই যদি স্থাপন করিস, এরকম করে ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ পাওয়া যাবে। ত্রিমাত্রিক ঘন মানে একটা লেয়ারের উপর একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, এরকম করে করতে করতে আমরা যেতে পারি। এই হচ্ছে প্রিলিমিনারি একটা কনসেপ্ট, ঠিক আছে। ত্রিমাত্রিক ঘনকাকার, তাহলে কিউবিক আমরা পেতে পারি, আমরা হেক্সাগোনাল পেতে পারি, এরকম করে আমরা একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার চাপিয়ে চাপিয়ে কিভাবে হেক্সাগোনাল বা কিউবিক পেতে পারি এবং কিভাবে ভয়েড তার মাঝখানে তৈরি হচ্ছে সেটা আলোচনা করেছে। অত বেশি ডিটেলে পড়তে হবে না, ভয়েড তৈরি হয়, এইটা জিনিসটাকে আমরা ভয়েড বলি, এই কারণের জন্য ভয়েড হচ্ছে বললাম। কাকে ভয়েড বলি বলেছি, কিভাবে ভয়েডটা তৈরি হয়, গোল স্পিয়ারগুলো কানেক্ট হয়ে থাকলে মাঝখানে যে গ্যাপটা ভয়েড। ভয়েড অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল দু টাইপের হতে পারে। টেট্রাহেড্রাল ভয়েড আমার কিরকম করে তৈরি হয়, তাহলে ভয়েড কত টাইপের, এখান থেকে এবার যদি প্রশ্ন পড়তে শুরু কর, তাহলে ভয়েড আমার কত টাইপের, ভয়েড আমার দু টাইপের, চতুস্তলকীয় এবং অষ্টতলকীয়। চতুস্তলকীয় ভয়েডের ক্ষেত্রে কি হয়, নিচে 3টে ওপরে একটা, বা নিচে একটা ওপরে 3টে, এই টাইপের ঘটনা ঘটে। এবং এখান থেকে তোকে যেটা মুখস্থ করতে হবে সেটা এইটা মুখস্থ করে ফেলতে হবে। যদি অণুর সংখ্যা ওই জেড নাম্বার অফ অ্যাটম, ত্রিমাত্রিক হেক্সাগোনাল বা ঘনকাকার ঘন সন্নিবেশে চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কণা সংখ্যার দ্বিগুণ, যদি কণা সংখ্যা n হয়, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। n to n এর ব্যাপার। সেম ওয়েতে অক্টাহেড্রালের জিনিসটা দেখতে পাচ্ছি, নিচে 3টে ওপরে 3টে, তো সেক্ষেত্রে টোটাল যেটা ক্যালকুলেট করে দেখা যায়, তোকে এই ক্যালকুলেশনটা করতে হবে না, ক্যালকুলেশন দেওয়াই রয়েছে, তোকে যেটা মুখস্থ করতে হবে এটা, অণু সংখ্যা n হলে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যাটাও হবে n, বাস গল্প শেষ। এবার এই অক্টাহেড্রাল ভয়েডকে ইউজ করে আগের ক্ষেত্রে যে জালকের ফাঁকা স্থানের যে সংখ্যা, সেখান থেকে রাসায়নিক সংকেত বার করার ব্যাপারটা, যে রাসায়নিক সংকেত আগের ক্ষেত্রে যেমন ওই AX এরকম টাইপের সংকেত বার করেছিলাম, এক্ষেত্রেও আমরা ওরকম টাইপের রাসায়নিক সংকেত বা আমরা কিভাবে ভয়েড ইউজ করে বার করতে পারবো। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের জানলেই হবে, এটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে এরকম করে নিউমেরিক্যাল দেখ, একটা নিউমেরিক্যাল করিয়ে দিয়ে বাকি নিউমেরিক্যাল দেখ, দুটো নিউমেরিক্যালই আছে, দুয়েরটাই করে, কারণ আবার এ পেজে কোশ্চেন আছে, এ পেজে আসবো, তার থেকে দুয়েরটা দেখ। XY দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসাকার যৌগে Y মৌলের পরমাণুগুলি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ গঠন করে, ঠিক আছে। যদি উক্ত ঘন সন্নিবেশে অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক, যতগুলো অষ্টতলকীয় ফাঁক সম্ভব তার অর্ধেক সংখ্যক ফাঁক X পরমাণু দ্বারা অধিকৃত হয়, তবে যৌগটির রাসায়নিক সংকেত কি হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে কে তৈরি করেছে ক্লোজ প্যাকিংটা, Y, তাহলে আমি ধরে নিলাম Y এর অণুর সংখ্যা হচ্ছে n, যতগুলো অণুর সংখ্যা হয় ঠিক ততগুলোই অষ্টতলকীয় ফাঁক হয়, এক্ষুনি আগেরটাই পড়লাম। তাহলে অষ্টতলকীয় ফাঁক হবে কতগুলো, nটা, কিন্তু বলেছে যতগুলো অষ্টতলকীয় ফাঁক তার অর্ধেক সংখ্যক x দ্বারা অধিকৃত, তাহলে x কতগুলো, n/2, তাহলে x আর y এর অনুপাত কত হচ্ছে 1:2, তাহলে সংকেত কি হলো, xy2। প্রথমেরটাও করিয়ে দিই, কি বলেছে, AB মৌলের সমন্বয়ে গঠিত, A আর B এর সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে B মৌলের পরমাণুগুলি ঘনকাকার কেলাস জালক গঠন করে। যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক A দ্বারা অধিকৃত থাকে, তবে যৌগটির সংকেত। তাহলে আমি ধরে নিলাম B এর সংখ্যা যদি n হয়, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হচ্ছে 2n, এই টোটাল ফাঁকের অর্ধেক A দ্বারা অধিকৃত, তাহলে A এর সংখ্যা 2n/2 মানে n, তাহলে A আর B এর অনুপাত কত, n:n 1:1, তাহলে সংকেত কত আসা উচিত, AB আসা উচিত, যদি আমি ক্যালকুলেশনে ভুল না করি, তাহলে সংকেত কত এসেছে 1:1, দ্যাট মিনস AB, কারণ অর্ধেক সংখ্যক তৈরি, এটা পড়ে এলাম। তাহলে সিম্পল কোশ্চেন, বাস আর কিছুই নেই। এবার মুখস্থ করার জায়গায় চলে আসি, এবার আমরা পড়ব ত্রুটি, কেলাসের ত্রুটি বা অসম্পূর্ণতা, ইম্পিউরিটি অর ডিফেক্টস ইন ক্রিস্টাল। তো ইম্পিউরিটি বা ডিফেক্টস কি হতে পারে, ওই যে ল্যাটিস পয়েন্টগুলো বলেছিলাম, যে পজিশনগুলোতে অ্যাটমটা থাকে ওই ল্যাটিস পয়েন্ট থেকে কনস্টিটিউটিং অ্যাটম, আয়ন বা মলিকিউল যাই হোক, মানে কনস্টিটিউটিং পার্টিকেল ওই ল্যাটিস পয়েন্ট থেকে ছেড়ে বেরিয়ে চলে যেতে পারে, ঠিক আছে। অথবা ওই অ্যাটম কিউবটার বা ক্রিস্টাল স্ট্রাকচারটার ভেতরে যে ফাঁকা জায়গা, ও তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে ওই ফাঁকা জায়গায় ঢুকে বসে থাকতে পারে, রাইট। এই দু ধরনের ঘটনা ঘটতে পারে। আরও ঘটতে পারে
আমি কথার কথা বলছি, এই বিষয়গুলোকে আমরা ত্রুটি বলছি। তাহলে ত্রুটি ডেফিনেশন পড়বি, যেটা বললাম ওটাই ত্রুটি। ত্রুটি 3 টাইপের হতে পারে। ডিফেক্ট 3 টাইপের, একটা বিন্দু ঘটিত বা পয়েন্ট ডিফেক্ট। এই পয়েন্ট ডিফেক্টটাই আমাদের পড়তে হবে। পয়েন্ট ডিফেক্ট মানে ল্যাটিস পয়েন্টের কিছু একটা প্রবলেম হচ্ছে, ল্যাটিস পয়েন্ট থেকে অ্যাটম চলে যাচ্ছে কোথাও, হয় পুরো হারিয়ে যাচ্ছে, ইন্টারস্টিশিয়াল পজিশনে আসছে, কিছু একটা ঘটছে। লাইন ডিফেক্ট আর ত্রিমাত্রিক বা তল ঘটিত মানে প্লেন ডিফেক্ট। তো আমরা পয়েন্ট ডিফেক্টটাই পড়বো, ল্যাটিস পয়েন্টের প্রবলেম, ল্যাটিস পয়েন্টে কনস্টিটিউটিং পার্টিকেলগুলো কিছু ঝামেলা করছে, ওইটাই আমরা পড়বো। বাকিগুলো আমাদের ডিটেলে পড়তে হবে না। ওই 3 টাইপের হয় আমরা পড়লাম, এবার পয়েন্ট ডিফেক্ট পড়বো। এবার আমরা বিন্দুজনিত ত্রুটি ডেফিনেশনটা দেখি, যেটা বললাম ল্যাটিস পয়েন্ট থেকে অ্যাটম হারিয়ে যাচ্ছে। তাহলে কেলাস জালকে কেলাস গঠনকারী কণাগুলি যদি তার নিজস্ব জালক বিন্দু মানে ল্যাটিস পয়েন্ট থেকে নিরুদ্দেশ হয়, বা জালক বিন্দু পরিত্যাগ করে জালক মধ্যস্থ অন্তঃস্থানিক স্থান দখল করে, মানে কিউবের ভেতরে যে জায়গাটা রয়েছে, তাহলে ল্যাটিস পয়েন্ট থেকে হারিয়ে গেল, ল্যাটিস পয়েন্ট ছাড়া বেরিয়ে কিউবের ভেতরে ঢুকে পড়লো, মানে ইউনিট সেলের ভেতরে ঢুকে পড়লো, অথবা বহিরাগত কোনো জালক মধ্যস্থ জালক বিদ্যুতে বা অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, তবে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে বিন্দু ঘটিত ত্রুটি বলে। মধ্য কথা ল্যাটিস পয়েন্টের প্রবলেম, ল্যাটিস পয়েন্ট থেকে অ্যাটম চলে গেছে, চলে কোথাও একটা গেছে, যেখানেই হোক, ভিতরে ঢুকে গেছে না অন্য ল্যাটিস স্ট্রাকচারে গেছে না ওখান থেকে বেরিয়ে, যেখানেই যাক না কেন ল্যাটিস পয়েন্ট থেকে হারিয়ে গেছে কনস্টিটিউটিং পার্টিকেল। তার ফলে তাহলে ওই একটা পয়েন্টে যে ডিফেক্ট, দ্যাট ইজ ইয়োর পয়েন্ট ডিফেক্ট, ল্যাটিস পয়েন্টে যে ডিফেক্ট। ল্যাটিস পয়েন্টের ডিফেক্ট আবার 3 প্রকার, একটা স্টয়চিওমেট্রিক, একটা নন স্টয়চিওমেট্রিক আর একটা ইমপিউরিটি। 3টেকেই আমাদের ভালো করে পড়তে হবে। তার মধ্যে থেকে স্টয়চিওমেট্রিক থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে ম্যাক্সিমাম। এবার স্টয়চিওমেট্রিক ত্রুটির সংজ্ঞাটা আমরা দেখি। সংজ্ঞা লিখতে দেবে না, সংজ্ঞাগুলো বোঝাটা আমাদের দরকার, আমরা কি পড়ছি সেটা জানা দরকার। অন্ধের মতো শুধু পড়ে গেলেই হবে না, কি পড়ছি সেটাও জানা দরকার। স্টয়চিওমেট্রিকে কেলাস বিন্দু থেকে তো অ্যাটম হারাচ্ছে, তাহলে কোনো কেলাসের যে বিন্দু গঠিত ত্রুটির ফলে উক্ত কেলাসের স্টয়চিওমেট্রি বা রাসায়নিক অনুপাতের কোনো পরিবর্তন ঘটে না, কোনো রাসায়নিক সংখ্যা অনুপাতের কোনো পরিবর্তন ঘটছে না, তাকেই আমরা স্টয়চিওমেট্রিক ত্রুটি বলবো। ঠিক আছে, আশা করি কথাটা বুঝতে পারা গেছে। স্টয়চিওমেট্রিক ত্রুটি যে কোনো সলিডের একটা সহজাত ধর্ম, মানে ইন্ট্রিনসিক একটা প্রপার্টি, এক্সট্রিনসিক নয়। ঠিক আছে, এই যে এখন ভিডিও লেকচারটা দেখতে কষ্ট হচ্ছে, তাহলে যদি কষ্ট না হয় তোকে যদি এখন বলতাম ইনস্টাগ্রামে রিলস দেখ, সহজেই দেখে ফেলবি, তাহলে ওটা ইন্ট্রিনসিক প্রপার্টি। কিন্তু জোর করে কনসেন্ট্রেশন লাগিয়ে ইউটিউবের এই ক্লাসটা দেখতে হচ্ছে, ইউটিউবে অন্য ভিডিওটা অটোমেটিক্যালি দেখে ফেলিস, তাহলে দ্যাট ইজ ইন্ট্রিনসিক। যখন তোকে এক্সটার্নাল ফোর্স দিয়ে কিছু করতে হচ্ছে, এটা ইন্ট্রিনসিক নয়, দ্যাট ইজ ইউর এক্সট্রিনসিক। তাহলে এটা অটোমেটিক্যালি ঘটে, তাহলে এটা ইন্ট্রিনসিক ডিফেক্ট। যেহেতু এই ধরনের ত্রুটির সংখ্যা উষ্ণতার উপর নির্ভরশীল, তাই এদেরকে আমরা তাপজনিত বা থার্মোডাইনামিক ডিফেক্টও বলতে পারবো। এবার প্রথম যে টাইপটা আসবে, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারবো, অনেক ডিভিশন হতে হতে যাবে। প্রথমটা শূন্যতাজনিত, দ্বিতীয়টা হচ্ছে আন্তঃস্থানিক। শূন্যতাজনিত মানে হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্টে কি হবে, ল্যাটিস পয়েন্ট থেকে অণু হারিয়ে যাবে, বাস, দ্যাট ইজ ইউর ভ্যাকেন্সি ডিফেক্ট, ল্যাটিস পয়েন্টটা ভ্যাকেন্ট। আর আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কি, ল্যাটিস পয়েন্ট থেকে খুলবে, ইন্টারস্টিশিয়াল পজিশন মানে ইউনিট সেলের ভিতরে ঢুকে বসে থাকবে। তাহলে একটাতে ল্যাটিস পয়েন্ট থেকে হারিয়ে গেল, ভিতরে ঢুকলো না, ওখানে হারিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে ভ্যাকেন্সি তৈরি হলো ওই ল্যাটিস পয়েন্টে। সেকেন্ড টাইপে কি, ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে পড়লো। তুই যদি ছবি দেখিস, এই ছবিটা দেখ, তাহলে সহজেই বুঝতে পারবি। এই যে ল্যাটিস পয়েন্টগুলো থেকে কেলাস গঠনকারী কণাটা অনুপস্থিত, ল্যাটিস পয়েন্ট থেকে এই অণুটা বেরিয়ে চলে গেল। আর এক্ষেত্রে কি, ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে এদের যে মাঝখানের জায়গা, কেলাস গঠনকারী কণা দ্বারা অধিকৃত আন্তঃস্থানিক স্থান, তাহলে ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে এসে মাঝখানে ঢুকে বসে থাকলো, তাহলে এটা শূন্যতাজনিত, এটা আন্তঃস্থানিক। ঠিক আছে, এই জিনিসগুলোই ভেতরে লেখা রয়েছে এবং এর ভেতরে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, কারণ এই দু ধরনের ত্রুটির মধ্যে তোকে কি লিখতে দেয়, পার্থক্য লিখতে দেয়। প্রথম পার্থক্যটা কি হবে, ডেফিনেশনটাই পার্থক্য। তাহলে যদি কোনো কেলাস বা জালকে ল্যাটিসে কিছু সংখ্যক ল্যাটিস বিন্দু গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে, তাহলে ফাঁকা থাকে, তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট হবে। আর যদি কেলাস জালকের ল্যাটিস জালকের আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানগুলি কিছু সংখ্যক গঠনকারী কণা দ্বারা অধিকৃত থাকে, তাহলে এক জায়গায় ল্যাটিস পয়েন্টগুলো অনধিকৃত, ফাঁকা, ভ্যাকেন্সি। আর এক্ষেত্রে কি হচ্ছে, ইন্টারস্টিশিয়াল পজিশনগুলো গঠনকারী কণা দ্বারা অধিকৃত, তাহলে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবার এক্ষেত্রে জায়গার অধিকার যে অ্যাটমগুলো থাকার কথা ছিল, সেই অ্যাটমগুলো নেই, মানে মাস কমছে, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভলিউমে চেঞ্জ নেই, অ্যাটম চলে গেছে মানে মাস কমে গেছে। মাস কমে গেলে কি হবে, ডেনসিটিও কমবে, তাহলে ভ্যাকেন্সি ডিফেক্টে ডেনসিটি কমে। ইম্পর্টেন্ট, ভালো করে আমি মার্ক করছি, তোদের বইয়েও মার্ক করবি। যদি তোর কেনা বইয়েও কোনো কারণে সলিড স্টেট না থাকে, আশা করি আছে, যদি না থাকে এখান থেকে এটা পড়ে নিবি, তার জন্য আমি বাংলা বইটার জন্য অপেক্ষা করছিলাম।
আচ্ছা, ইন্টারস্টিশিয়াল স্থানে কি হবে? ত্রুটি সৃষ্টি ইন্টারস্টিশিয়াল ত্রুটি বলে কোন কেলাসে ল্যাটিস বা জালক বিন্দুগুলির মধ্যেকার ফাঁকা স্থানকে আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থান বলে। আন্তঃস্থানিক ত্রুটির ফলে কঠিনের ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কি হলো? কঠিনের ঘনত্ব এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। এবার নিচে আসি। উপরে বর্ণিত ত্রুটিগুলো সাধারণত অআয়নীয় কেলাসের কঠিনের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। আয়নীয় না অআয়নীয় সেটা বলবে। এই টাইপের ডিফেক্টগুলো আমরা কোন টাইপের সিস্টেমে দেখতে পাই? অআয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায়। তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য আয়নীয় যৌগের কেলাসে এই ত্রুটিগুলি, এবার অআয়নীয় যদি থাকতো তাহলে তুই ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বলবি। আয়নীয় যৌগের ক্ষেত্রে ওই ডিফেক্টগুলোর কিছু স্পেশাল নাম আছে। তাহলে আয়নীয় যৌগে আয়নীয় সাম্যতাটা বজায় রাখতে হবে। শুধু ল্যাটিস পয়েন্ট থেকে ক্যাটায়ন বেরিয়ে চলে গেল, ধর পজিটিভ চার্জ বেরিয়ে গেল, ওই পজিটিভ চার্জটা বেরিয়ে গেলে তো এক্সট্রা এবার নেগেটিভ চার্জ তৈরি হবে। নেগেটিভ চার্জটাকে নিউট্রালকে করবে, তাহলে চার্জের নিউট্রালিটি বজায় রাখতে হবে, রাইট? এবার কেউ এসে ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে পড়লো এক্সট্রা, তাহলে ইন্টারস্টিশিয়াল পজিশনে যদি এক্সট্রা ঢুকে পড়ে তাহলে ওই এক্সট্রা কিছু যদি নেগেটিভ চার্জ ঢুকে পড়লো, ধর ইলেকট্রন ঢুকে বসে থাকলো, তাহলে সেক্ষেত্রে ওই নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য তো কিছু পজিটিভ চার্জ চাই। তাহলে আয়নীয় যৌগে তড়িৎ প্রশমতাটা বজায় রাখতে হবে। তাই এই জায়গাগুলো আমি যেগুলো মার্ক করছি ভালো করে মার্ক করবি। আয়নীয় যৌগের ক্লাসে এই ত্রুটিগুলি, একটা হচ্ছে স্কটকি, জার্মান নাম লেখা রয়েছে, আমি অরিজিন জেনে কাজ নেই। একটা হচ্ছে স্কটকি আর একটা হচ্ছে ফ্রেনকেল। এই দু ধরনের ডিফেক্ট আমরা আয়নীয় যৌগের জন্য দেখতে পাবো। ওই ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টেরই অন্য ডিভিশন, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু এটা আয়নীয় যৌগের ক্ষেত্রে। তাহলে স্কটকি ডিফেক্টটা কি? স্কটকি ডিফেক্ট হচ্ছে এটা মূলত ওই যে শূন্যতাজনিত যে ডিফেক্ট। তাহলে আয়নীয় যৌগের শূন্যতাজনিত ডিফেক্টকে আমরা কি বলছি? স্কটকি ডিফেক্ট বলছি। ঠিক আছে, প্রধানত এমএক্স জাতীয় কেলাসাকার যৌগে এটা লক্ষ্য করা যায়। তাহলে এমএক্স জাতীয় যেমন NaCl, এদের ক্ষেত্রে আমরা এই স্কটকি ডিফেক্টটা দেখতে পাবো। তাহলে কেলা জালকের জালকের ক্যাটায়ন বিন্দুতে একটি শূন্যতা সৃষ্টি হয়। কোথায়? অ্যানায়নে নয়, কিন্তু ক্যাটায়ন বিন্দুতে একটি শূন্যতা সৃষ্টি হয়। তবে কেলাসের প্রশমতা রক্ষার জন্য অ্যানায়ন বিন্দুতে একটি শূন্যতা সৃষ্টি হয়। সাথে সাথে ক্যাটায়ন বিন্দুতে যদি ক্যাটায়ন যদি বেরিয়ে যায়, চার্জের নিউট্রালিটি রাখার জন্য অ্যানায়নও বেরিয়ে যাবে। কেলাসের মধ্যে সৃষ্টি হয় এখানে এক জোড়া শূন্যতা, এই ধরনের জোড়া শূন্যতা, সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে না। অআয়নীয় যৌগের ক্ষেত্রে একটা বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে ক্যাটায়ন বেরোলে তার পিছনে পিছনে অ্যানায়নও বেরোবে চার্জের নিউট্রালিটি মেনটেন রাখার জন্য। তাহলে এক জোড়া শূন্যতা তৈরি হচ্ছে, স্কটকি ডিফেক্ট বলে। তড়িৎ প্রশমতা, এর ফলে তড়িৎ প্রশমতা এবং রাসায়নিক সংখ্যানুপাত এবং স্টয়চিওমেট্রি সবই বজায় থাকছে, তাই এটা স্টয়চিওমেট্রিক ডিফেক্টের আন্ডারেই পড়ছে। আচ্ছা, স্কটকি ডিফেক্ট কারা দেখায়? এই ভালো করে এক্সাম্পলগুলো পড়তে হবে। স্কটকি দেখায় যেসব কেলাসাকার আয়নীয় যৌগ গঠনকারী আয়নের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি এবং যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান, সেই কেলাসগুলি মোটামুটি স্কটকি ডিফেক্ট দেখাবে। এক্সাম্পল NaCl, KCl, CSCl, KBr, এমনি করে অনেক এক্সাম্পল দেওয়া রয়েছে। স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে কি হবে? স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে ঘনত্ব অবশ্যই কমবে, কারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন বেরিয়ে চলে যাচ্ছে। কেলাসের ঘনত্ব, এদের ঘনত্ব হ্রাস পায়, ভালোভাবে ঘনত্ব হ্রাস পায়। এগুলো সব পয়েন্ট যেই মেন্স দিতে গেলে এরকম করে তোকে ডায়াগ্রাম দিয়ে দেবে, দিয়ে বলবে এখানে ঘনত্ব কমছে না বাড়ছে, বলো এটা স্কটকি না ফ্রেন্ড। নেক্সট ফ্রেনকেল ত্রুটি। ফ্রেনকেল ত্রুটিটা তাহলে মূলত কি হবে? ইন্টারস্টিশিয়াল ত্রুটি। তাহলে অনেক সময় আয়নীয় যৌগের একটি আয়ন, সাধারণত ক্যাটায়ন কি করে? তার নিজস্ব স্থান পরিত্যাগ করে দেয়। ঠিক আছে, সাধারণত ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে কেলাসের ল্যাটিস বা জালক বিন্দুর মধ্যবর্তী যে ফাঁকা স্থান বা ইন্টারস্টিশিয়াল পজিশন রয়েছে সেখানে অবস্থান করে। এর ফলে আয়নীয় কেলাসে যে ত্রুটি সৃষ্টি হয় তাকেই আমরা ফ্রেনকেল ত্রুটি বলবো। বুঝতেই পারছিস, ইন্টারস্টিশিয়াল ল্যাটিস পয়েন্ট থেকে বেরোবে, ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে পড়বে। তাহলে দেখ ক্যাটায়নটা কি ছিল? ক্যাটায়নটা M+টা এখানে ছিল, এখান থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে এসেছে। ঠিক আছে, তাহলে ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে পড়ছে। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো আমি মার্ক করি। ক্যাটায়নের আকার অ্যানায়ন অপেক্ষা ছোট হওয়ার ফলে আন্তঃস্থানিক স্থান সাধারণত ক্যাটায়ন দ্বারা অধিকৃত হবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্যাটায়নের সাইজ সাধারণত, যে ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ মোটামুটি সমান, অলমোস্ট সমান, প্রায় সমান, সেখানে আমরা স্কটকি দেখছি। ফ্রেনকেলের ক্ষেত্রে কি হচ্ছে? যেখানে ক্যাটায়নের সাইজটা অ্যানায়নের থেকে ছোট, সেই সিচুয়েশনে ক্যাটায়নটা ল্যাটিস পয়েন্টটাকে ছেড়ে মাঝখানে ঢুকে পড়ছে। যেহেতু এক্ষেত্রে ক্যাটায়ন তার নিজস্ব স্থান থেকে সরে গিয়ে ঠিক আছে, তাহলে ক্যাটায়নের পজিশনে একটা শূন্যতাজনিত ত্রুটি এবং নতুন একটি
এবং নতুন করে একটি আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল ত্রুটি সৃষ্টি হয়। এই ঘটনায় কেলাসের তড়িৎ প্রসারণতা রাসায়নিক সবই মেনটেন থাকে। তাহলে এই যে ফ্রেনকেল ত্রুটিটা না, তাহলে ফ্রেনকেল ত্রুটিটা ইম্পর্টেন্ট কেন? কারণ ফ্রেনকেল ত্রুটিতে আগেরটাতে স্কটকিতে ভ্যাকেন্সি হচ্ছে, এখানে এখানে ভ্যাকেন্সি ডিফেক্টটা হচ্ছে, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা হচ্ছে। কেন? কারণ ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে পড়ছে তাই ভ্যাকেন্সি, এবং ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকে পড়ছে তাই ইন্টারস্টিশিয়াল, এবং ক্যাটায়নের আকারটা যদি অ্যানায়নের থেকে ছোট হয় সেই সিচুয়েশনে আমরা ফ্রেনকেল দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছি। এক্ষেত্রে ডেন্সিটি কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে ফ্রেনকেল একটি ত্রুটি প্রদর্শনকারী যেসব আয়নীয় যৌগের কেলাস গঠনকারী কোঅর্ডিনেশন সংখ্যা কম, কোঅর্ডিনেশন সংখ্যা যাদের কম, এবং অ্যানায়নের আকার ক্যাটায়ন অপেক্ষা বড়, মানে ক্যাটায়নের আকার অ্যানায়ন থেকে ছোট, তাদের এটা দেখতে পাবে। উদাহরণ AgCl, AgBr, AgI এমনি করে দেখিয়েছে। কেলাসের ঘনত্ব, কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না, কারণ কেলাস ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, আচ্ছা, এক্ষেত্রে গুলিয়ে ফেলবি না। যখন অআয়নীয় যৌগের ক্ষেত্রে যে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট দেখেছিলাম সেখানে বলেছিল ঘনত্ব বৃদ্ধি পায়, কারণ বাইরে থেকে কেউ এসে এই ইন্টারস্টিশিয়াল পজিশনটা দখল করছে। ঠিক আছে, তাই বাইরে থেকে কেউ এসে ইন্টারস্টিশিয়াল পজিশন দখল করলো, মাস বাড়লো। কিন্তু ফ্রেনকেল ডিফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্রেনকেল ডিফেক্টে নিজেই নিজের ল্যাটিস পয়েন্ট থেকে বেরোলো, নিজেই নিজের ইন্টারস্টিশিয়াল পজিশনে ঢুকলো, তাহলে মাসের কোনো চেঞ্জ নেই, তাই ডেনসিটির কোনো পরিবর্তন হচ্ছে না। তাই মনে রাখবি, কারণ ফ্রেনকেলটা কিন্তু তো টিপিক্যাল ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট নয়, ফ্রেনকেলে ভ্যাকেন্সি এবং ইন্টারস্টিশিয়াল বোথ হচ্ছে। এটা ছোট পয়েন্ট। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, এই ডিফেক্ট বলছি কেন, সরি, ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় 2 নাম্বার লিখতে দিয়ে দিতে পারে, তো ডিফারেন্সটা ভালো করে পড়বি। আমরা একদম শেষ নয়, শেষের দিকে ধীরে ধীরে চলে আসছি। এখানে একটা বক্সে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, আগে পড়েছিলাম অনেক দিন আগে। সলিড স্টেটের এই ত্রুটির জায়গাটা বহুদিন পড়া হয়নি, কারণ নতুন করে সিলেবাস থেকে তুলে দিয়েছে না। নতুন করে সিলেবাস থেকে তুলে দেওয়াতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেদের কি পড়াতে হয়, CBSE-তে আর তেমন পড়াতে লাগে না এটা। আচ্ছা, ক্ষার ধাতুগুলি বিশুদ্ধ হ্যালাইড প্রদর্শন করে না। তাহলে ক্ষার ধাতু চিনিস গ্রুপ পড়িয়ে এসেছি, বিশুদ্ধ যে হ্যালাইড যৌগগুলি ফ্রেনকেল ত্রুটি প্রদর্শন করে না, কারণ ক্ষার ধাতুগুলি ক্যাটায়নের আকার অপেক্ষাকৃত বড় হওয়ায় যে কোনো পিরিয়ডে তুই যদি দেখিস, যে কোনো পিরিয়ডে গ্রুপ পিরিয়ড, হ্যাঁ পিরিয়ড 2, পিরিয়ড 3, প্রতিটা পিরিয়ডের এক এক্সট্রিম লেফটে কে আছে? ক্ষার ধাতুগুলোই আছে, অ্যালকালি মেটালস, এবং অ্যালকালি মেটালসের সাইজটাই যে কোনো পিরিয়ডে সব থেকে বড় হয়। তাহলে অ্যালকালি মেটালের ক্যাটায়ন সাধারণত সাইজে ছোট হয়, কিন্তু ইটসেলফ অ্যালকালি মেটালের ইলিমিনারি অবস্থাতেই, মানে আনআয়নাইজড অবস্থাতেই সাইজ ছোট হচ্ছে, তার প্যারেন্টাল স্পিসিসের থেকে ছোট হচ্ছে, কিন্তু ইটসেলফ তোরা বড় ছিল। তো ছোট হলেও কিন্তু ওর ক্যাটায়নের সাইজটা অন্য ক্যাটায়নের থেকে বড় হচ্ছে, অপেক্ষাকৃত বড় হয়, তাই অপেক্ষাকৃত ওয়ার্ডটা লাগিয়েছে। ঠিক আছে, রেসপেক্টিভলি উক্ত ক্যাটায়নগুলি কেলাস মধ্যস্থ আন্তঃস্থানিক স্থান অধিকার করতে পারে না। ঠিক আছে, সেই কারণে ফ্রেনকেল ত্রুটি দেখায় না, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট, AgBr এমন একটা সল্ট যে ফ্রেনকেল এবং স্কটকি উভয় ত্রুটি প্রদর্শন করে। আমাদের সময় 1 নম্বরের কোশ্চেন এটা খুব আসতো, আমাদের এইচএসে ছিল, যেহেতু ক্লাস 12-এ ছিল এটা, এবং এই কোশ্চেনটা আমাদের 1 নম্বরে বারবার আসতো যে ফ্রেনকেল এবং স্কটকি বোথ টাইপের ত্রুটি দেখায় এমন একটা সল্টের নাম। ঠিক আছে, বা আয়নীয় যৌগের নাম AgBr। এবার নন স্টয়সিওমেট্রিক কি? তাহলে স্টয়সিওমেট্রি মেইনটেইন থাকবে না। ডেফিনেশন কি? ত্রুটির ফলে স্টয়সিওমেট্রির পরিবর্তন ঘটে যাচ্ছে, ফলে কেলাস গঠনকারী ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যার অনুপাত যৌগটি রাসায়নিক সংকেত দ্বারা নির্দেশিত অনুপাত অপেক্ষা ভিন্নতর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আগেরটার ক্ষেত্রে স্টয়সিওমেট্রিতে ত্রুটি হওয়ার আগে এবং ত্রুটি হওয়ার পরে ওভারঅল সংকেত একই থাকছে, মানে ক্যাটায়ন ইস টু অ্যানায়ন একই থাকছে। এক্ষেত্রে ত্রুটির আগে এবং ত্রুটির পরে ক্যাটায়ন ইস টু অ্যানায়নের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের ত্রুটির ফলে কেলাস গঠন ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যার পরিবর্তন ঘটলেও কেলাসের তড়িৎ প্রশমতাটা কিন্তু বজায় থাকছে। কি করে বজায় থাকছে দেখা যাবে, সবই দেখতে পাবি। নন স্টয়সিওমেট্রিক ত্রুটির আয়নীয় যৌগগুলি অনেক সময়, আবার একটা ইম্পর্টেন্ট, এদেরকে আমরা বার্থেলয়েড যৌগ, বিজ্ঞানী বার্থেলয়েডের নাম অনুসারে বলা হয়। কিছু বার্থেলয়েড যৌগের এক্সাম্পল পড়ে নেবো, যেখানে ক্যাটায়নের সংখ্যাটা দেখ, ক্যাটায়ন ইস টু অ্যানায়ন হোল নাম্বারে নেই, আয়রন ইস টু অক্সিজেন 0.88:1, আয়রন ইস টু সালফার 0.88:1, কপার ইস টু সালফার হচ্ছে 1.87:1, তাহলে হোল নাম্বারে নেই। এই টাইপের ওই যে ত্রুটি হয়েছে নন স্টয়সিওমেট্রিক, অনুপাতটা বিগড়ে গেছে, এদেরকে আমরা বার্থেলোডীয় কম্পাউন্ডও বলবো। আচ্ছা, আয়নীয় যৌগের ক্লাসে ধাতব আয়নের আধিক্য বা ঘাটতির জন্য নন স্টয়সিওমেট্রিক ত্রুটি সৃষ্টি হয়। তাহলে ধাতব আয়ন মানে ক্যাটায়নের প্রবলেমের জন্যই এই ত্রুটিটা, অ্যানায়নের জন্য নয়। এই জন্য নন স্টয়সিওমেট্রিক ত্রুটিকে আমরা দুভাবে, ধাতব আধিক্য দ্যাট মিনস মেটাল এক্সেস, ধাতব ঘাটতি মেটাল ডেফিসিয়েন্সি, নন মেটাল বা অ্যানায়নটার জন্য কোনো প্রবলেমই হচ্ছে না।
তাহলে এবার ধাতব আধিক্যের দিকে দেখবো। ধাতব আধিক্যে কি হচ্ছে, মেটাল বেড়ে যাচ্ছে, রাইট? তাহলে ধাতব আধিক্য, দেখ ধাতব আধিক্য দুভাবে হতে পারে। এক হচ্ছে মেটাল ইটসেলফ বেড়ে গেল, এভাবে আধিক্য হতে পারে, অথবা অ্যানায়নটাই কমে গেল, নেগেটিভ চার্জ যে আছে, নন মেটাল কমিয়ে দিলাম। তাহলে নন মেটাল কমিয়ে দেওয়া মানে ওভারঅলে টাকা বাড়লো। দেখ এভাবে দুটো জিনিস তুই ভাবতে পারিস, তোর যে মান্থলি সেভিংস, তুই মান্থলি সেভিংস দুভাবে বাড়াতে পারিস। কিভাবে? এক, স্যালারি ইনক্রিজ কর। তো যদি স্যালারি ইনক্রিজ করে আর তোর যদি খরচাটা ফিক্স রাখিস, মাসে যদি তোর ধর আমি কথার কথা বলছি 50,000 টাকা স্যালারি, তুই খরচা করিস 30,000 টাকা, সেভিংস 20,000 স্যালারি, তাহলে তুই ভাবছি আমি আরো বেশি সেভিংস করবো। দুটোভাবে সেভিংস বাড়ানো যায়। স্যালারি বাড়া 50,000 থেকে 60,000 যদি হয়, তোর খরচা যদি 30,000 ক্যাপ হয়ে থাকে, তাহলে 30,000 তোর কি হলো, সেভিংস হলো। এইভাবে তুই সেভিংস বাড়াতে পারিস। অথবা স্যালারি না বাড়িয়ে তোর যে খরচা সেটাকে কাট ডাউন কর। তাহলে তুই 50,000 ইনকাম ছিল, 30,000 খরচা করছিলি, 20,000 জমছিল, এখন তুই খরচাটা 30 থেকে কমিয়ে 20-তে নিয়ে চলে এলি, এবার কিন্তু 30,000 জমলো। তাহলে হয় স্যালারি বাড়া, তাহলে মেটাল বাড়া, তাহলে মেটাল বাড়বে, অথবা নন মেটাল কমিয়ে দেয়। নন মেটাল কমিয়ে দিলে ওভারঅলে মেটাল বাড়ছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক স্যালারির এটা বলছি, বললাম ভাবিস না অঙ্কুর আরিকো। সো যাই হোক, তো এখানে দেখ কি করেছে। তো অ্যানায়নের শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি। যখন কোনো আয়নীয় কেলাসে একটি অ্যানায়ন তার নিজস্ব ল্যাটিস পয়েন্ট পরিত্যাগ করে বেরিয়ে চলে যাচ্ছে, মিসিং, অ্যানায়নটা নিরুদ্দেশ, এবং কেলাসের তড়িৎটা তো প্রসম রাখতে হবে, অ্যানায়নটা নেগেটিভলি চার্জ ছিল, তাহলে সেই তড়িৎ প্রসমতার জন্য ওই বিন্দুতে একটি ইলেকট্রন দ্বারা অধিকৃত হয়, তখন এই ধরনের ত্রুটি তৈরি হবে। তাহলে অ্যানায়ন কমে যাওয়ার জন্য এই ধরনের ত্রুটি তৈরি হতে পারে, অথবা ত্রুটি দেখায়। বেশ, মোটামুটি ক্ষার ধাতুর যে হ্যালাইড গুলো, ক্ষার ধাতুর হ্যালাইড গুলো এই ধরনের ত্রুটি দেখাবে। নেক্সট আমরা যদি যাই, আর একটা করে কি হতে পারে, এখানে একটা এক্সাম্পল আছে, এটা একটা এফ সেন্টার, রাইট? এই এফ সেন্টারটা পড়তে হবে। এফ সেন্টারে আসছি, এফ সেন্টারে আসবো। এফ সেন্টারে আসার আগে এইটা ঠিক আছে, এফ সেন্টার আগে বলেই নি। এনএসসিএল এর এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এন্ট্রান্সের রেসপেক্টে ইম্পর্টেন্ট। বোর্ড যে কতটা দেবে আমি গ্যারান্টি দিতে পারছি না, এন্ট্রান্সের রেসপেক্টে ভালো করে পড়। যারা যেই মেন্স দিবি, ডাব্লিউবি যেই দিবি, ভালো করে দেখ। দেখ এনএসসিএল এর বর্ণ সাদা হয়, সবাই জানি, এই যে টেবিল সল্ট, যে লবণটা আমরা খাই, এনএসসিএল এর রং কি, সাদা হয়। কিন্তু এনএসসিএল কে যদি এনএ বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, এনএসসিএল এর বর্ণ হলুদ হয়। ঠিক আছে? কেন? উত্তাপনের ফলে এনএ বাষ্প থেকে এনএ পরমাণু এনএসসিএল কেলাসের পৃষ্ঠতলে এসে জমা হয়। বেশ, প্রথম কথা, ভালো কথা, জমল। কেলাস থেকে সিএল মাইনাস আয়ন ব্যাপিত হয়ে কেলাসের পৃষ্ঠতলে আসে, ফলে কেলাসের মধ্যে অ্যানায়ন বিন্দুতে শূন্যতা সৃষ্টি হয়। তাহলে যে সোডিয়াম ভেপারগুলো এসে এনএসিএল এর গায়ে জমা হলো, ওই সোডিয়াম ভেপারটা ভিতর থেকে সিএল মাইনাসকে টেনে নিল, তাহলে সিএল মাইনাসের জায়গাতে ভ্যাকেন্সি তৈরি হলো। কেলাসের পৃষ্ঠতলে সিএল মাইনাস আয়নের সঙ্গে এনএ পরমাণু যুক্ত হয়ে নন স্টয়সিওমেট্রিক এনএসিএল গঠন করে। এই ঘটনায় এনএ পরমাণু, তাহলে যে এনএ পরমাণুটা যেটা পৃষ্ঠে ছিল, সেই এনএ পরমাণু থেকে ইলেকট্রন বর্জন হয়ে এনএ প্লাস আয়নে পরিণত হয়, এবং বর্জিত ইলেকট্রনটা ব্যাপিত হয়ে অ্যানায়নের ভিতরে ঢুকে পড়ে। ওই অ্যানায়নের ভিতরে ঢুকে পড়ে ইন দ্য সেন্স সেটা নয়, মানে অ্যানায়ন যে ল্যাটিস পয়েন্টে ছিল, সেই ল্যাটিস পয়েন্টে ওই ভেপার থেকে সোডিয়ামটা মানে সোডিয়ামটা যে ইলেকট্রনটা ছাড়ছে ওটা ডিফিউজড হয়ে ভিতরে ঢুকে গেল। তাহলে এখানে আমাদের পড়তে হবে এবার এফ সেন্টার। তাহলে এফ সেন্টার আমরা কাকে বলি? তাহলে ইলেকট্রন দ্বারা অধিকৃত, এই ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়নের শূন্যতাকে এফ কেন্দ্র বলে। ঠিক আছে? এই এফ কেন্দ্র কালার থেকে আসছে, এফ কেন্দ্রকে আমরা বর্ণবিন্দু বা কালার সেন্টারও বলা হয়। ঠিক আছে? বর্ণবিন্দু বা কালার সেন্টারও বলা হয়। তাহলে এটা আমাদের মেটাল এক্সেস ডেফিসিয়েন্সির সাথে, ডিফেক্টসের সাথে যুক্ত, ডেফিসিয়েন্সি বলছি কারণ এই উপস্থিতিতে বর্ণহীন কেলাস বর্ণ ধারণ করে। ঠিক আছে? কেলাসের উপর পতিত দৃশ্যমান আলোক থেকে এফ কেন্দ্রের ইলেকট্রন শোষণ করে, তাহলে যে লাইটটা পড়ছে সেই লাইটটাকে ইলেকট্রন শোষণ করছে, ইলেকট্রনটা এনার্জাইজড হচ্ছে, ফলে ইলেকট্রনটা উদ্দীপ্ত হয়ে ভূমিস্তর থেকে উদ্দীপ্ত স্তরে উন্নীত হয়, যেগুলো আমরা অ্যাটমিক স্ট্রাকচারও পড়ছিলাম। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে উন্নীত হয়, এর ইলেকট্রনের স্থানান্তরের ফলে বর্ণময় আলোক রশ্মির বিকিরণ ঘটে, ফলে কালার আমরা দেখতে পাই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, উদাহরণ তুই নিচে দেখতে পাবি, উদাহরণটা পড়ে নিস একবার। এবার আন্তঃস্থানিকে কি হচ্ছে? আন্তঃস্থানিক ক্যাটায়ন উপস্থিতির জন্য ধাতব আধিক্য। তাহলে ওই যে এক হতে পারে তুই তোর খরচা কমালি, আর একটা হতে পারে মানে মেটাল বাড়াতে পারিস দুভাবে, হয় অ্যানায়ন কমিয়ে দেয় মানে তোর খরচা কমিয়ে দেয়, অথবা মেটাল বাড়িয়ে দেয় মানে তোর ইনকামই বাড়া। তাহলে এখানে ইন্টারস্টিসিয়াল পজিশনে মেটাল ঢুকে বসে থাকলো। তাহলে ইন্টারস্টিসিয়াল এমনিতে কেউ তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরোয়নি। ঠিক আছে? কেউ তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরোয়নি। ডায়াগ্রামটা দেখ, ডায়াগ্রাম দেখলে তাড়াতাড়ি হবে। কেউ তার ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়েছে? বেরোয়নি। সব ল্যাটিস পয়েন্টে যা আছে, বাইরে থেকে একটা এক্সট্রা মেটাল ঢুকেছে। কিন্তু এই টাইপের ডিফেক্টটা শুরুতেই আমি মার্ক করে দিলাম হাইলাইটে করে, যে চার্জের নিউট্রালিটি থাকবে।
তাহলে এই চার্জের নিউট্রালিটি রাখার জন্য ভিতরে এই ইন্টারস্টিশিয়াল পজিশন একটা ইলেকট্রনের ইনক্লুশন হয়েছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন তো আর নন মেটাল নয়, মেটাল এক্সট্রা মেটাল এম প্লাস এসেছে, তাহলে এক্সট্রা মেটাল এসেছে। তাহলে এই টাইপের ডিফেক্টকে আমরা বলবো আন্তঃস্থানিক ক্যাটায়নের উপস্থিতির জন্য আধিক্যের জন্য ধাতব আধিক্যজনিত ত্রুটি। ঠিক আছে, প্রথম লাইনটা পড়ে নিস। যখন আয়নীয় যৌগের কেলাস গঠনকারী অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে গ্যাসীয় মৌল রূপে বেরিয়ে যায় তখন এই ধরনের ত্রুটির সৃষ্টি হয়। বেশ, তড়িৎ প্রবাহ বজায় থাকলেও কেলাসে ক্যাটায়নের সংখ্যা অ্যানায়নের সংখ্যা থেকে বেশি হয়, অর্থাৎ কেলাস গঠনকারী ক্যাটায়নের আধিক্য ঘটছে। ভালো কথা। সাধারণত যেসব কেলাসে ফ্রেনকেল ত্রুটির সম্ভাবনা থাকে, যেখানে ফ্রেনকেলের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই ত্রুটি সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে জেডেনও এর এক্সাম্পলটা দেখি। জেডেনওকে উত্তপ্ত করলে এর থেকে কিছু পরিমাণ O2 গ্যাস বেরিয়ে আসে। ঠিক আছে, দ্যাট মিনস জেডেনও উত্তপ্ত করলে Zn2+ প্লাস হাফ O2 প্লাস 2 ইলেকট্রন, জেডেনও এর বর্ণ সাদা থেকে হলুদ হয়। ঠিক আছে, জেডেনও কেলাস থেকে কিছু পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাওয়ার ফলে Zn2+ আয়নের আধিক্য হয়। অতিরিক্ত Zn2+ আয়নগুলি আন্তঃস্থানিক স্থানে আবদ্ধ হয়ে এবং অক্সাইড দ্বারা বর্জিত ইলেকট্রন আন্তঃস্থানিক স্থান দখল করে নন স্টয়চিওমেট্রিক জেডেনও তৈরি করে, ইলেকট্রনগুলোর স্থানান্তর ঘটে, এই জন্য জেডেনও উত্তাপনের ফলে নন স্টয়চিওমেট্রিক বর্ণ হলুদ হয়। ওইটাই আগের মতনই, তেমন কিছু আর না। এবার আমরা লাস্ট যেটা পড়বো, ক্লাস হয়েই এসেছে, সেটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি। আচ্ছা, মেটাল ডেফিসিয়েন্সিও তো আছে। মেটাল এক্সেস যখন হলো মেটাল ডেফিসিয়েন্সি, তারপরে ইম্পিউরিটি। তাহলে মেটাল ডেফিসিয়েন্সি কি হচ্ছে, ইটসেলফ মেটালই কমে যাবে। তাহলে একটা ধর এটা M+ আর X- এর কেলাস। হ্যাঁ, ধর M+ আর X- এর কেলাস। এবার তার ফলে কি হলো, ধর দুটো M+ বেরিয়ে গেল। তাহলে কি বললাম, দুটো M+ বেরিয়ে গেল। তাহলে কতগুলো পজিটিভ চার্জ বেরোলো, দুটো পজিটিভ চার্জ বেরিয়ে গেল। এই দুটো পজিটিভ চার্জ বেরিয়ে যাওয়ার জায়গাতে এটা বেরিয়ে গেল, সেই জায়গাতে ঢুকলো কে, সেই জায়গাতে ধর একটা M2+ ঢুকলো। তাহলে Na+ বেরিয়ে গেল, দিয়ে ধর তার জায়গাতে Ca2+ ঢুকলো। তাহলে দুটো Na+ বেরিয়ে গেল, একটা Ca2+ ঢুকলো। তাহলে দুটো মেটাল বেরোলো, তার জায়গায় একটা মেটাল ঢুকলো, কারণ দুটো মেটাল মিলে যতটা পজিটিভ চার্জ করছিল, এখন যে মেটালটা এসে ঢুকলো তার হয়তো একারই ততটাই পজিটিভ চার্জ। আশা করি বোঝাতে পারছি। তাহলে এক্ষেত্রে কি হবে, দুটো মেটাল বেরোলো, দুটো মেটাল বেরোলো, তার জায়গায় একটা মেটাল ঢুকলো। কি বললাম, দুটো মেটাল বেরোলো, তার জায়গায় একটা মেটাল ঢুকলো। তাহলে এক্ষেত্রে ক্যাটায়নটা কমছে। ক্যাটায়ন কমছে মানে মেটাল ডেফিসিয়েন্সি হচ্ছে। কেলাসে ক্যাটায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নিরুদ্দেশ হওয়ার ফলে ওই বিন্দুতে ক্যাটায়নের শূন্যতা সৃষ্টি হয়। প্রশমন রক্ষার জন্য নিকটবর্তী একটা ক্যাটায়ন অতিরিক্ত ধনাত্মক আদান বর্জনের মাধ্যমে উচ্চ জারণ স্তরে উপনীত হয়। ঠিক আছে, এটাও হতে পারে যে একটা মেটাল বেরিয়ে গেল, M+ বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে ওই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ কে করবে, পাশের অন্য কোনো একটা M+ নিজেই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে M2+ কনভার্ট হয়ে উচ্চ হায়ার অক্সিডেশন নাম্বারে কনভার্ট হয়ে গেল। তখন যে ধাতব ত্রুটি সৃষ্টি হয় সেটাকে আমরা ক্যাটায়ন ভ্যাকেন্সি জন্য তৈরি হচ্ছে। এটাই দ্যাট মিনস মেটাল, ক্যাটায়নটাই আসলে মেটাল থেকে আসে। পজিটিভ চার্জ যে আয়নগুলো সেগুলো মেটাল থেকে আসে, জানিস, কারণ মেটাল ইলেকট্রন রিলিজ করে। সো এটাকে আমরা মেটাল ডেফিসিয়েন্টও বলতে পারবো। এক্সাম্পল দেখে নিস, যেসব ধাতুর একাধিক জারণ স্তর সম্ভব, এন্ট্রান্সে কোশ্চেন করলে এই জায়গাগুলোতে টার্গেট করবে। যাদের একাধিক জারণ স্তর সম্ভব তারা কি টাইপের ডিফেক্ট দেখানোর চান্সেসটা বেশি। তাহলে যেমন ফেরাস অক্সাইড, নিকেল অক্সাইড, ফেরাস সালফাইড, এসব যোগে এই ত্রুটি আমরা লক্ষ্য করতে পারবো। উদাহরণের দিকেও ভালো করে দেখবি। নেক্সট লাস্ট যেটা, সেটা হচ্ছে এই উল্টো দিকে এদিকে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম, ইলেকট্রিক প্রপার্টি, সেমিকন্ডাক্টর, এইসব পড়তে হবে না, কারণ সিলেবাস এটা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সিলেবাসে আমাদের এই ত্রুটি অবধি আছে। তো লাস্ট টপিক এটাই হবে। এই স্টিকেটটা আমার পড়ার দরকার নেই। অবিশুদ্ধজনিত ত্রুটি, ইম্পিউরিটির জন্য তাহলে কিছু ইম্পিউরিটি ঢুকবে। অনেক সময় বিশুদ্ধ পদার্থের ক্লাসে অবিশুদ্ধ রূপে কোনো বহিরাগত পদার্থ স্বল্প পরিমাণে উপস্থিত থাকলে, যে ত্রুটির নামেই বুঝতে পারছিস, কোনো বিশুদ্ধ ক্লাসে বহিরাগত পদার্থের স্বল্প পরিমাণে উপস্থিত, এই ত্রুটি অবিশুদ্ধির জন্য। যে পদ্ধতিতে কোনো বিশুদ্ধ পদার্থের ক্লাসে স্বল্প পরিমাণ অবিশুদ্ধি ঢোকানো ইম্পোর্ট করা হয় সেটাকে আমরা ডোপিং বলবো। সেমিকন্ডাক্টর যখন পড়বি মডার্ন ফিজিক্সে, এখানে তো পড়ার আর স্কোপ থাকলো না কারণ সিলেবাসে দেয়নি, তাহলে মডার্ন ফিজিক্সে যখন এই জিনিসটা পড়বি তখনও দেখবি ডোপিং কাকে বলে ফিজিক্সে পড়বি। তাহলে পিওর সাবস্টেন্সে ইমপিওর কিছু মিক্স করাটাই হচ্ছে আমার ডোপিং। আচ্ছা, বিন্দুতে অবস্থিত পরমাণু বা আয়নকে প্রতিস্থাপিত করে ওই পরমাণু বা আয়নের স্থান দখল করে, তবে উক্ত অবিশুদ্ধিকে বলা হয় প্রতিস্থাপক অবিশুদ্ধি। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়নের যে জায়গাটা রয়েছে, ক্যাটায়ন বা অ্যানায়নকে পরমাণু বা অণু মানে ল্যাটিস পয়েন্টে যে অরিজিনাল যে ক্যাটায়ন বা অ্যানায়ন ছিল
তাকে রিপ্লেস করে যদি ঢুকে যায় তাহলে সেটা সাবস্টিটিউশন ইম্পিউরিটি, এক্ষেত্রে প্রাপ্ত সলিডকে প্রতিস্থাপক কঠিন দ্রবণ আমরা বলবো। অন্যদিকে ইন্টারস্টিশিয়াল পজিশনে যদি ঢুকে যায় তাকে ইন্টারস্টিশিয়াল সলিড এবং তার প্রাপ্ত কঠিন দ্রবণকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। উদাহরণ হিসাবে দেখ, উদাহরণটা দেখে নে, যে NaCl-কে তুই যদি গলিত অবস্থায় রাখিস, স্বল্প পরিমাণ গলিত NaCl স্বল্প পরিমাণ SrCl2 যোগ করলে কি দেখা যাবে, কেলাসনের ফলে প্রাপ্ত দ্রবণে Na+ আয়ন এবং Sr2+ আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে একটা Na2+ আয়ন, দুটো Na2+ আয়ন একটা Sr2+ দিয়ে রিপ্লেস হয়ে গেল। এক্ষেত্রে তড়িৎ প্রশমতা রক্ষা হওয়ার জন্য প্রতিটি Sr2+ আয়ন দুটো Na+ আয়নকে দূরীভূত করবে, কারণ এক্ষেত্রে তড়িতের কারেন্ট মানে চার্জের নিউট্রালিটি মেনটেন রাখবে। কেলাসের মধ্যে Sr2+ আয়ন একটি Na+ আয়ন দখল করে এবং অপর Na+ আয়ন, ঠিক আছে বুঝতেই পারছিস, ক্যাটায়ন ভ্যাকেন্সি তৈরি হয়, স্বাভাবিক ক্যাটায়ন ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, তো এটাই আমার ইম্পিউরিটি তৈরি হলো। ঠিক আছে, বাইরে থেকে অন্য কেউ ঢুকে পড়লো, এই হচ্ছে ব্যাপার। বেশ, আর কিছু তেমন বলার নেই। এইখানে বলার সময় যেটা বলছিলাম, হ্যাঁ আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে এইখানে যেটা বললাম দুটো M+ বেরোলো, তার বদলে একটা M2+ ঢুকলো, ওটা আসলে ইম্পিউরিটির আন্ডারে পড়ছে, ইম্পিউরিটি ডিফেক্টসের আন্ডারে। দুটো পজিটিভ বেরিয়ে গেল, দুটো সিঙ্গেল পজিটিভ বেরোলো, তার বদলে একটা 2+ ঢুকলো, তো সেটা ইম্পিউরিটির আন্ডারে ঢুকছে। এইখানে যেটা হচ্ছে একটা M+ বেরিয়ে গেল, তাহলে ওখানে একটা পজিটিভ চার্জের ভ্যাকেন্সি তৈরি হলো, পাশে ওই ক্লাসের ভিতরেই কোনো একটা M+, তার লোয়ার অক্সিডেশন নাম্বার থেকে হায়ার অক্সিডেশন নাম্বারে কনভার্ট হয়ে গিয়ে ওই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার চেষ্টা করলো। এইভাবে করে প্রথমে যেটা বলে ফেলেছিলাম ওটা ইম্পিউরিটি ডিফেক্টসের আন্ডারে পড়ে যাচ্ছে, সো এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সলিড স্টেট। সলিড স্টেট আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, মানে সিলেবাসও কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি বৃহস্পতিবার থেকে আমরা কেমিস্ট্রির MCQ নিয়ে শুরু করবো, কারণ তোদের মঙ্গলবার দিন পরীক্ষা, একদম হাতে গরম MCQগুলো দেখবি, তাহলেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যেটা বলার সেখানে হচ্ছে দেখ, লেকচার নিতে নিতে মোটামুটি 52-53টা লেকচার হয়ে গেছে। তার কারণটা হচ্ছে প্রতিটা ক্লাস যথেষ্ট ডেপথে পড়ানো হয়েছে, ক্লাসগুলো করলেই বুঝতে পারবি কোনো জিনিস কোথাও কিছু বাদ দিয়ে পড়ানো হয়নি, সমস্ত জিনিস ডেপথে পড়ানো হয়েছে। এমন নয় যে জাস্ট ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেছি, যদি ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাওয়া হতো তাহলে তো হয়তো 20-25টা ক্লাসের মধ্যে সব কভার করা হয়ে যেত, বা আরও লোয়ার ক্লাসে হয়ে যেত। 50টার উপরে ক্লাস লেগেছে, তার কারণ সব কিছু ইনডেপথে হয়েছে। 11-এ পড়ছিস, এখন থেকেই ওয়ান শট ভিডিও দেখবো, তাড়াতাড়ি কি করে বাইপাস করে যাওয়া যায়, অল্প পড়ে পরীক্ষায় পাস করবো, এই টেন্ডেন্সিটা ছাড়। 11টা ইনভেস্ট কর কিভাবে কনসেপ্ট বিল্ড করা যায় সেটার উপর। 11টা যদি ইনভেস্ট করিস, 12-এর কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টও সহজে পড়তে পারবি এবং এন্ট্রান্সেও ভালো ফল করবি, কারণ কনসেপ্টটা বুঝতে হবে। ওই ওয়ান শট ভিডিওতে দুটো ফর্মুলা পড়ে কিন্তু হবে না, আমি বারবার বলছি। সমস্ত কিছু পড়া হয়ে গেছে, রিভিশনের জন্য ওয়ান শট ভিডিও দেখছিস, গুড, কিন্তু তুই তোর কনসেপ্ট বিল্ড করার জন্য ওয়ান শট ভিডিও দেখছিস, একদমই ভুল কাজ হবে। কনসেপ্ট বিল্ড করার জন্য ইন ডিটেলে পড়তে হবে, তবে গিয়ে টপিকটা বুঝবি। যাই কোশ্চেন তোর দিকে ছুড়ে দেওয়া হোক, তুই তার অ্যান্সার করতে পারবি। তাই ডিটেলে পড়িয়েছি, যা পড়িয়েছি এটা পড়লেই নিট, WBJEE, JEE মেন্স সমস্ত কিছুতে অ্যান্সার করতে পারার মতো থিওরি এখানে পড়ানো হয়েছে। তো আশা করব যেখান থেকেই হোক, আমার লেকচার দেখ, অন্য স্যারের লেকচার দেখ, যেখান থেকে তোর ভালো লাগে লেকচার দেখ, কিন্তু ডিটেল লেকচার দেখ 11-এ। এখন থেকে ওয়ান শট ভিডিও এই মোমেন্টে দেখবি না। ওয়ান শট ভিডিও দেখলে কনসেপ্ট দাঁড়াবে না। ওয়ান শট ভিডিওতে অনেক কিছু ছোট ছোট করে বলে দিয়ে বেরিয়ে যাবে, তুই ভালো করে বুঝতেও পারবি না ভিতরে কনসেপ্টটা কি হলো। তাই আগে কনসেপ্ট ক্লিয়ার হলে রিভিশনের জন্য ওয়ান শট ভিডিও দেখবি, এটুকুই আমার তোকে রেকমেন্ড করা, উপদেশ দেওয়া, যা বলবি। এবার বাকিটা তো তোর হাতে, তুই কতটা পড়বি না পড়বি, কিভাবে পড়বি, বাস। এখানে তাহলে আমাদের 11-এর সেমিস্টারের থিওরিটিক্যাল ক্লাস শেষ হলো, আমরা কিছু MCQ ক্লাস করব নেক্সট আসছে যে দিনগুলোতে। ঠিক আছে, তাহলে আবার নেক্সট সেমিস্টারে দেখা হবে, বাই।